আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া ২১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন বলেও জানান তিনি বলেন, মেজর কোনো আচরণবিধির ভায়োলেশন এখন পর্যন্ত হয়নি, এমনটি যেন ভবিষ্যতে না হয় তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। অসমতা বা বৈষম্য দেখা দিলে এবং তা লিখিত দিলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। এছাড়াও মঙ্গলবার বেলা ১১টায় সব ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের সঙ্গে সিনেট হলে মিটিং করে আচরণবিধি নিয়ে কথা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী। এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজেদের ছবি গোপন রাখতে চান তাদের আগামী ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। তবে কনসুলেট অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে নিউ ইয়র্ক কনসুলেট অফিসে রোববার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বলেন, তিনি সেখানে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে স্বাভাবিকভাবে অংশ নিয়েছেন। মাহফুজ আলম সম্পূর্ণ স্বাভাবিকভাবে প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং প্রোগ্রাম থেকে বের হয়েছেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, অবৈধ জাল ও জাটকা নিধন পুরোপুরি বন্ধ না হয় ইলিশের উৎপাদন কমেছে। এছাড়া নদীর নাব্য, জলবায়ু পরিবর্তন, তথাকথিত উন্নয়ন সহ নানা প্রাকৃতিক কারণে ইলিশের উৎপাদন কমছে। সোমবার বরিশাল ক্লাব মিলনায়তনে উপকূলীয় এলাকায় মহিষের চারণভূমি সংকুচিত হওয়া ও এর উন্নয়নের সম্ভাবনা এবং সমাধান নিয়ে এক কর্মশালায় তিনি কথা বলেন। সবচেয়ে বড় অসুবিধা হলো জাটকা নিধন হয়, এবং জাটকা নিধনটা যেভাবে হচ্ছে এটা কোস্টগার্ড এবং নৌবাহিনী এত করে ধরছে, কিন্তু তারপরেও জাটকা নিধন সম্পূর্ণ বন্ধ করা যায়নি। এবং তারপর হলো অবৈধ জালের ব্যবহার। আপনারা দেখেন কারেন্ট জাল এবং অন্যান্য জালের ব্যবহারের কারণে সেটার জন্য ইলিশের প্রাপ্যতা কমে যাচ্ছে। এটার কিছু প্রাকৃতিক কারণও আছে। সেটা হলো যে আমাদের নদীর নাব্যতা কমে যাচ্ছে, মেঘনার অববাহিকার ওদিকে কিন্তু অনেক দূষণের শিকার হচ্ছে আমরা, যেটা ইদানিং দেখতে পাচ্ছি। এবং বৃষ্টি এবং ক্লাইমেট চেঞ্জে, যেমন বৃষ্টি না হলে ডিম পারে না, হ্যাঁ, ইলিশ ডিম পারে না। ফলে এরকম অনেকগুলো প্রাকৃতিক এবং যেটাকে তথাকথিত উন্নয়ন বলি আমরা, এই উন্নয়নের কারণে আমাদের নদী ভরাট হয়ে যাচ্ছে, নদী দখল হয়ে যাচ্ছে। ইলিশ তো একটা মাইগ্রেটরি মাছ, সেই সমুদ্র থেকে নদীতে আসবে, আবার তাকে ফিরে যেতে হবে, কিন্তু সেটা সে করতে পারে না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আকাশ নামের ওই শিক্ষার্থী ২০২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। সোমবার দুপুরে অনুষদ ভবনের ১০৩ নম্বর রুমে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় ইঞ্জিনিয়ার অফিসের অবহেলার অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি। বিভাগ সূত্রে জানা যায়, ওই রুমের ফ্যানগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে আগে নোটিশ করা হয়েছিল ইঞ্জিনিয়ার অফিসে। চিফ ইঞ্জিনিয়ার ঢাকা থাকায় অন্য একজন ইঞ্জিনিয়ার আসার কথা ছিল, তবে তিনি আসেননি। হিস্ট্রিনে জানা গেল যে ও ক্লাসে ছিল, তোর মাথার উপরে ফ্যান খুলে পড়ছিল। আমরা এক্সামিনেশনে তো এমন কোনো সমস্যা পাইনি, জাস্ট মাথার উপরে স্কাল ফুলে গেছে আর ঘাড়ে একটু ব্যথা আছে, কিন্তু এ থেকে অনেক সিরিয়াস কিছু হতে পারতো। যদি মাথার উপরে মাথার বোন ইঞ্জুরি, স্কাল বোন ইঞ্জুরি হতে পারতো, এমনকি সার্ভাইকাল যে ভার্টিব্রা আছে সেখানেও ইঞ্জুরি হতে পারতো। এখন পর্যন্ত নাই, তবে সে অবজারভেশনে আছে, তার অতটা ব্যথাও নাই।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, গাজার চলমান গণহত্যা থামাতে বিশ্বকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, এই মানবিক বিপর্যয় শুধু মুসলমানদের সমস্যা নয়, এটি সমগ্র মানবতার বিবেকের জন্য একটি পরীক্ষা। তাই ইতিহাস আমাদের এই দেরি আর ক্ষমা করবে না। সোমবার সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠকে আরাকচি এ কথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় ইরানের অনুরোধে, যা তিনি 6 আগস্ট ওআইসি মহাসচিবের কাছে পাঠিয়েছিলেন। আরাকচি বলেন, গাজার বিপর্যয় শুধু মুসলমানদের বিষয় নয়, এটি বৈশ্বিক বিবেকের পরীক্ষা। তাই ধর্ম বা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে সব দেশকে মানবতা, ন্যায় বিচার ও মর্যাদার পক্ষে দাঁড়াতে হবে। ইতিহাস আমাদের এই দেরি ক্ষমা করবে না। গাজা আর অপেক্ষা করতে পারে না, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইসরায়েল প্রকাশ্যেই গাজায় স্থায়ী সামরিক নিয়ন্ত্রণ, নতুন অবরোধ, বাফার জোন ও জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনা করছে। আর এসবের আসল নাম হলো জাতিগত নিধন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন 18 কোটি টাকার বাজেট তৈরি করে সহযোগিতা চেয়েছিল সরকারের কাছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ আলাদা আলাদাভাবে 5 কোটি করে মোট 10 কোটি টাকা দিচ্ছে বাফুফেকে। এই 10 কোটি টাকা পেয়ে বাফুফে 4 বছর পর শুরু করতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। বাজেটের বাকি 8 কোটি টাকা বাফুফেই যোগান দেবে। সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি বাফুফে ছেলেদের অনূর্ধ্ব 17 ও মেয়েদের অনূর্ধ্ব 15 জাতীয় চ্যাম্পিয়নশিপও আয়োজন করবে। 30 আগস্ট মুন্সিগঞ্জের স্বাগতিক জেলা ও জামালপুরের ম্যাচ দিয়ে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের সবচেয়ে বড় এই ফুটবল আয়োজনে অংশ নিচ্ছে 64টি জেলা দল। 8টি জোনে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে। টুর্নামেন্টের প্রথম 2 রাউন্ড হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। শীর্ষ 16 দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।